কিন্তু দিন শেষে এই আমাতেই তোমার সমাপ্তি। সুখ নীরের পরিপাটি সৌন্দর্য ছাদ জুড়ে আজ সুখ পাখিদের উল্লাস। কতদিন হলো গৃহ পরিচালিকা ব্যতীত এই ছাদে কারো পা পড়ে না। আজ সবকিছু জমকালো। নিশাত, নীলাদ্রি, রিফাত সকলেই উপস্থিত এখানে। তারা এসেছে 2 ঘন্টার মতো হলো। সকলকে সবকিছু সম্পর্কে অবগত করা হয়েছে। নিশাত মেঘার উপর ভীষণ চটে আছে। শ্রাবণের সঙ্গে সেটআপের কথাটা তাকে বেমালুম চেপে গেল। মেঘা অনেকবার সরি বলেছে, স্বীকার করেছে বিয়ে বাড়ি থেকে ফিরে সব জানাতো, কিন্তু নিশাত তো নিশাতই, গাল ফুলিয়ে বসে আছে। হেমা আহসান, আমিন আহসানও এসেছেন। নীলাদ্রি সকলকে নিয়ে এসেছে। সবকিছু শুনে তারা হতভম্ব। মেঘা বিবাহিত, আর তারা কিনা ছেলের সঙ্গে মেঘার ভাগ্য জুড়ে দেওয়ার পায়তারা করছিলেন। ছেলে মেয়েগুলো কিভাবে তাদের থেকে সবকিছু চেপে গেছে। ছাদের মাঝ বরাবর পাটি বিছিয়ে বসেছে সকলে। সবাই থাকলেও মেঘা নেই। সে কিচেনে কিছু একটা করছে। বলেছে দ্রুতই ফিরে আসবে। বিয়ে বাড়ি থেকে আসতে খুব ঝামেলা হয়েছে হেমা আর আমিন আহসানের, তবুও নীলাদ্রির চাপে পড়ে ম্যানেজ করে আসতে হয়েছে তাদের। এখন মনে হচ্ছে এসে খুব ভালোই করেছে। কত সুন্দর মোমেন্ট নয়তো মিস হয়ে যেত। এই যে সকলে আড্ডায় মেতেছে, জানা অজানা কত রহস্য সামনে আসছে। একটা জিনিস লক্ষণীয়, আড্ডার ফাঁকে শ্রাবণ বারংবার লোহার দরজাটির দিকে তাকাচ্ছে। ব্যাপারটি লক্ষ্য করে রিফাত বলল, আরে বেটা, এত চাপ নেওয়ার কি আছে? তোরই তো বউ, কেউ নিয়ে যাবে না, ফিরে আসবেই, রিল্যাক্স। রিল্যাক্স বলার পূর্বে রিফাতের চোখ টিপ দেওয়ার কৌশলটা ছিল লক্ষণীয়। সবাই উচ্চ শব্দে হেসে উঠল ওর কথায়। শ্রাবণ ক্রোধিত দৃষ্টিতে বন্দি করল রিফাতকে। রিফাত সেদিকে তাকিয়ে কিঞ্চিত দমে গেল। কিছুটা দূরে সরে আমতা আমতা করে বলল, আমি কিছু বলছি। একেবারে না জানার ভান ধরে এই যাত্রা এসে বেঁচে গেল। শ্রাবণ ইশারায় বোঝালো শোটটা তোলা রইল, সময় করে নিয়ে নেবে ক্ষণ। কারণ তার শ্বশুর শাশুড়ি, ছোট শালা, নীলাদ্রির বাবা মা সকলেই এখানে উপস্থিত। তাদের সম্মুখে ব্যাপক লজ্জায় পড়তে হলো তাকে। রেখা, মহসিন মেয়ে জামাইয়ের লজ্জা ধরতে পারলেন। রেখা মির্জা পরিস্থিতি ঘোরানোর উদ্দেশ্যে বললেন, এখন কথা হচ্ছে আমাদের নাতি বা নাতনি যেই থাকুক না কেন, সে এখন কোথায় আছে, তাকে কিভাবে ফিরে পাবো আমরা? রেখার কথার পরিপ্রেক্ষিতে সকলের মনোভাব সিরিয়াসনেস পেল। শ্রাবণ বলল, আপনাদের খোঁজ তো না হয় তৃপ্তকে টর্চার করে বের করতে পেরেছি, কিন্তু আমার বাচ্চাটার খোঁজ নাকি ও নিজেও জানে না। খুব টর্চার করেছি, কষ্ট হয়েছে, ভাই তো, তবুও মুখ খোলেনি। কি করব কিচ্ছু মাথায় আসছে না আমার। শ্রাবণ দুহাতে মাথার পেছনের অংশ চেপে ধরে নত মস্তিষ্কে নীরব হয়ে রয়। তখনই মেঘার আগমন ঘটে। তার হাতে ট্রেতে 2টো প্লেট, একটাতে গরম গরম চিকেন পাকোড়া, আরেকটাতে তার নিজের হাতে তৈরি টমেটো কেচাপ। দরজার কাছে দাঁড়িয়ে সবটাই শুনেছে সে। চাপা নিঃশ্বাস ফেলে সকলের সম্মুখে এলো, হাসি মুখে বলল, চলে এসেছে সবার জন্য মেঘার হালকা নাস্তা। সকলের আগে নীলাদ্রি আর রিফাত হৈ হৈ করে উঠেছে। ওটাই ছিল শ্রাবণের জন্য সুসময়। সে সুযোগ বুঝে দুজনকে জব্দ করতে বলল, ধীরে ধীরে ব্রাদার্স, তোমাদের থেকে তো মৃদুলও বেশি ম্যাচিওর। নীলাদ্রি লজ্জা পেল। রিফাত সেদিকে পাত্তাই দিল না যেন। মুখে গরম গরম পাকোড়া চিবাতে চিবাতে বলল, নিজের শালা বলে কথা, অমন তারিফ সবাই করে, আমিও এক সময় এভাবেই বলবো। শেষোক্ত বাক্যটুকু বলতে বলতে কৌশলে নিশাতকে চোখ টিপ মারল রিফাত। এমনটা মোটেও আশা করেনি নিশাত। সকলের সামনে এভাবে কত বড় নির্লজ্জ ভাবা যায়। নিশাত মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে গেল। পণ করলো এখানে থাকা পর্যন্ত কিছুতেই ওই অসভ্যটার দিকে দৃষ্টি দেবে না। পাশে যদি মা বাবা কিছু দেখে নেয় তাহলে তো হয়েই গেল। সময়টা এভাবেই কেটে গেল। মেঘা তার বাবা মায়ের সঙ্গে রাত্রিটা এ বাড়িতে থেকে গেল। বাকি সবাই ফিরে গেল নিজ নিজ বাড়িতে। শ্রাবণও ফিরল। ফেরার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে ফিরতে হলো। বাড়িতে এখনই সবকিছু জানাজানি হতে দিতে চায় না সে। উর্মিলা চৌধুরী মেঘার বাবা মায়ের মুক্তির খবরটা জেনে গেলে তাদের সন্তানের খোঁজ পাওয়া অনেকটা জটিল হয়ে পড়বে। তৃপ্ত থেকে অনেক কষ্টে মেঘার বাবা মায়ের হদিশ পেয়েছে শ্রাবণ। জেনেছে তৎকালীন মর্মান্তিক ঘটনাসমূহ। স্বয়ং উর্মিলা চৌধুরী বন্দী করেছিলেন মেঘার পরিবারকে। বিদেশে শ্রাবণ চিকিৎসাধীন থাকাকালীন এক পরিবার বৈঠকে উর্মিলা চৌধুরী সবাইকে খাবারের সঙ্গে স্লিপিং পিল খাইয়ে অবচেতন করেন। তারপর তৃপ্তর মাধ্যমে সবাইকে বন্দী করে রাখেন। কারণ একটাই, সম্পত্তি এবং পরিবারের ভয় দেখিয়ে মেঘাকে এই বাড়ি থেকে দূরে রাখা। তিনি ইচ্ছে করলেই মেঘাকেও আটক করতে পারতেন, কিন্তু তা করেননি সম্পূর্ণ ইচ্ছাকৃত। কারণ তিনি মেঘাকে ধুকে ধুকে মরতে দেখতে চেয়েছিলেন। রাত 12টা বাজতে 3 মিনিট বাকি থাকতে চৌধুরী বাড়িতে প্রবেশ করল শ্রাবণ।
এটা তার নিজের বাড়ি, অথচ এই বাড়িটিকে আজ তার ভীষণ পরপর লাগছে। বাড়ির মানুষগুলো অসহ্য লাগছে। চোখের সামনে উর্মিলা চৌধুরীকে দেখেও কিছু না বলতে পারার যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। অপরদিকে মেঘাকে ফেলে এসে বড্ড শূন্যতা অনুভব হচ্ছে। কই, এতদিন তো এমন হয়নি, তবে আজ কেন হচ্ছে? প্রশ্ন উত্তরের কিনারে দাঁড়িয়ে অপন মনে নিজ কক্ষের উদ্দেশ্যে গমন করছে শ্রাবণ। তখনই ঘটল আরেক ক্লাইম্যাক্স। ঝড়ের বেগে শ্রাবণের বুকের উপর হুমড়ি খেয়ে পড়েছে সুহানি। শ্রাবণকে জাপটে ধরে মৃদু কম্পিত হচ্ছে তার দেহ। বিষয়টি আমলে নিতে বেশ সময় অতিবাহিত হলো শ্রাবণের। যখন বুঝলো সোহানি তার বুকে পড়ে হেঁচকি তুলে তুলে কাঁদছে, তখন সে বিরক্ত হলো খুব। উর্মিলা চৌধুরীর ওপরের কোটটা দ্বিগুণ চওড়া হলো। এত কিছু করেও কি শান্তি পায়নি সে, যে সোহানিকেও অসময়ে তার ঘাড়ে চাপাতে হলো? জীবনের এতটা জটিলতা পাকিয়ে আরেক আপদও সঙ্গে গছিয়ে দিয়েছে। বিরক্ত ক্রোধ সাইডে রেখে শীতল কণ্ঠে শ্রাবণ বলল, সুহানি, কি হচ্ছে? অনেক রাত হয়েছে। আই এম টায়ার্ড, প্লিজ লিভ মি নাও। সোহানি ভাঙা ভাঙা কণ্ঠে কাঁপিয়ে বলল, একদম নয়, ছাড়বো না আমি তোমাকে। ছেড়ে দিলেই হারিয়ে যাবে তুমি। সারাদিন কোথায় হারিয়ে থাকো, একটা খোঁজও নাও না আমার। আমি খোঁজ নিতে গেলে ফোনটা তোলো না। কেন এত অবহেলা করো? কেন কেন? দিদুন যে আমাকে এখানে এনেছে শুধু তোমার জন্য, সেই তুমিও আমাকে এতটা অবহেলা করো? চলে যাব আমি একেবারে মম ড্যাডের কাছে চলে যাব। এখানে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে চায় না। শেষ বাক্য দুটিতে ছিল সোহানির অগাধ অভিমান লুকিয়ে। শ্রাবণ বুঝলো সবটাই। এই মেয়েটাকেও সে সরাসরি দোষ দিতে পারে না। এই মেয়েটা যা করছে সবটাই না জেনে, আবার কিছুটা অন্যের সাজানো স্বপ্ন অনুযায়ী। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে একটা কঠিন সিদ্ধান্তে উপনীত হলো সে। সোহানিকে খুব যত্নে নিজের বুক থেকে তুলে সোজা করে দাঁড় করালো। অতঃপর বলল, তোমার সব প্রশ্নের উত্তর পাবে আগামীকাল। যাবে তো আমার সঙ্গে একটা জায়গায়? তুমি বললে আমি মরতেও রাজি। সেখানে কোথাও যাওয়া আর এমন কি, অবশ্যই যাব। ওকে, তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। সকালে আমার সঙ্গে বের হবে, কেমন? ওকে, গুড নাইট। গুড নাইট। সোহানি চোখের পানি মুছে মুচকি হেসে চলে গেল। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। সে তো জানে কাল আরেকটা হৃদয় ভাঙার গান লেখা হবে। কবে ফিরিয়ে আনছো মেঘাকে? আনতে তো চাই শীঘ্রই, কিন্তু আমার সন্তানের হদিস যতদিন না পাচ্ছি, এটা করা ঠিক হবে না। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে জানাতে ভুলো না, সর্বদা পাশে পাবে। সুখের সাথে না করতে চাও, দুঃখের সাথে তো করতেই পারো। এভাবে বলো না, নিজেকে ভীষণ ছোট লাগে। ভাগ্য দেখো আমার, অপরাধ না করেও আজ আমি অপরাধী। শুরুতে ছিলাম মেঘার কাছে, আজ তোমার কাছে। এখানে আমাদের কারোরই দোষ নেই শ্রাবণ। অন্যের দ্বারা অনুপ্রাণিত আমরা, বাকিটা পরিস্থিতির শিকার। এখানেই তো ভুলের সূচনা। হয়তো। কাটলো আরও কিছুক্ষণ দুজনের মধ্যে দুঃখ ভাগাভাগির সময়। সোহানি মেয়েটার স্ট্রংনেস দেখে শ্রাবণ অভিভূত। আগে যখন সোহানি শ্রাবণের সঙ্গে ভালোবাসা নিয়ে পাগলামি করত, তখন কতটা ইম্যাচিওর লাগতো ওকে। অথচ আজকের সোহানির মধ্যে বিস্তর ফারাক। সত্যি ভালোবাসা মানুষকে নানান রূপে রূপান্তরিত করে। ঘণ্টাখানেক বাদে লেকের পার মানবশূন্য হলো। রয়ে গেল দুজনের দীর্ঘশ্বাসের শব্দ। কেটে গেছে একটি মাস। খুচরো কিছু দিনের শেষে আজ একটি বিশেষ দিন। সোহানি তার কথা মতো সাহায্য করেছে শ্রাবণকে। আজ আবার সেই লেকের পাড়ে শ্রাবণ এসেছে, সঙ্গে মেঘাকে নিয়ে। কথা অনুযায়ী সোহানি আসবে কিছুক্ষণ বাদে। সন্তান দিবে তার সন্তানের। অপেক্ষার অবসান যেন ঘটছেই না। ঘড়ির কাঁটা আজ কি একটু ধীরে চলছে? মেঘার তো আর তর সইছে না। মাতৃসত্তা অস্থির হয়ে উঠছে। বারবার শ্রাবণকে জিজ্ঞেস করছে, কখন আসবে আমার বাচ্চা? শ্রাবণ স্ত্রীকে আগলে ধরে সান্ত্বনা স্বরূপ বলছে, আসবে, এখনই চলে আসবে। সোহানি আসলো 20 মিনিট পর। তাকে দেখা মাত্র মেঘা ছুটে গেল। অস্থির চিত্তে বলল, কোথায় কোথায় আমার বাচ্চা আপু? কোথায় বলে না? মেঘার ছলছল নয়ন দেখে সোহানির মায়া হলো ভীষণ। সে মেঘার গালে হাত রেখে বলল, তোমার বাচ্চা আমার সঙ্গে নেই মেঘা, তবে আমার কাছে তার সন্ধান আছে। মেঘা এতক্ষণে স্থির হয়ে দাঁড়ালো। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সোহানির পানে। পেছন থেকে এগিয়ে এলো শ্রাবণ। সেও কিছু না বুঝতে পেরে বলল, পরিষ্কার করে বলো সোহানি। আসলে শ্রাবণ, অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে দিদুনের থেকে তোমাদের বেবির সন্ধান বের করেছি। তাও কি উপায় জানো? দিদুনের খাবারে ড্রাগস মিশিয়ে। বয়স্ক মানুষ, রিস্ক ছিল জানি, কিন্তু কি করব বলো? আমি সবকিছুর বিনিময়ে তোমাকে হ্যাপি দেখতে চাচ্ছিলাম।
ভিনদেশগামী হওয়ার আগে একটা মানসিক প্রশান্তির প্রয়োজন ছিল আমার, আর আমার সেই প্রশান্তি তোমাতে নিহিত। তুমি সুখী হলে আমিও শান্তি পাবো। তাই একটা রিস্ক নিয়ে দিদুনের থেকে কথা বের করেই ছাড়লাম। তিনি মাতাল হয়ে সবকিছু স্বীকার করতে বাধ্য হয়েছেন, আর আমি সবটা রেকর্ড করে নিয়েছি। সোহানি থামল। পার্স থেকে একটি মেমোরি কার্ড বের করে শ্রাবণের হাতে দিতে দিতে বলল, এই নাও, এর মধ্যে সব রেকর্ড আছে। আর আমি এবার আসছি। আজ রাতে আমার ফ্লাইট। কিছুদিন পরিচিতদের কাছ থেকে বিদায় নিয়ে একেবারে চলে যাব। আর কখনো এদেশগামী হব কিনা জানি না। ও বাড়িতে আর ফিরতে চাই না। ভালো থেকো তোমরা, আসি। সোহানি এক মুহূর্ত দাঁড়ালো না, জোর পায়ে প্রস্থান করল। ভালোবাসা ছেড়ে যাওয়া যে এত কষ্ট! শ্রাবণ মেঘা হতভম্ব হয়ে চেয়ে দেখল শুধু। কিছু বলার সুযোগটুকুও দিল না মেয়েটা। বড় অদ্ভুত স্বভাব তার। সোহানের চিহ্নটুকু নিঃশেষ হলে শ্রাবণের মনোযোগ মেমোরি কার্ডটিতে গেল। সে সঙ্গে সঙ্গে সেটি নিজের ফোনে কানেক্ট করে নিল। মেঘা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। একটু পর ফাইল ওপেন করে পেয়ে গেল তার আকাঙ্ক্ষিত জিনিস, যেখানে উর্মিলা চৌধুরীর পুরো স্বীকারোক্তি রয়েছে এবং সেখানে খুব ভালোভাবে উল্লেখ করা আছে স্বাধীন শ্রাবণের সন্তান। বংশের প্রথম বাচ্চার তিনি কোনো ক্ষতি করতে পারেননি। এজন্য কৌশলে হাফসার কোলে তুলে দিয়েছিল বাচ্চাটিকে, যাকে করে এক ঢিলে দুই পাখি মারা যায়। শ্রাবণও সুস্থ হয়ে কিছু জানতে পারল না এবং হাফসার শূন্য কোল পূর্ণ হলো। এই ঘটনায় তিনি পরিবারের সবাইকে এটা বলে বুঝ দেন যে মেঘা পরকীয়া করে বাচ্চা ফেলে রেখে চলে গেছে। নিরুপায় হয়ে সবাই তখন সেটাই বিশ্বাস করে নেয়। সবকিছু শুনে শ্রাবণ মেঘা স্তব্ধ। দুজন দুজনের দিকে চেয়ে রইল নির্বিশেষ। ক্ষণ পরে মেঘা মুখ খুলল, নিম্ন স্বরে বলল, স্বাধীন আমাদের সন্তান। এই জন্য সেদিন ওর সঙ্গে আমার রক্তের গ্রুপ ম্যাচ করে গিয়েছিল। এই জন্যই আমি সেদিন ওর প্রতি কেমন অদ্ভুত টান অনুভব করেছিলাম। এই জন্যই। শ্রাবণ মেঘার মাথাটা চেপে ধরল নিজের বক্ষে, গম্ভীর কণ্ঠে বলল, সবার কৃতকর্মের ফল পাওয়ার সময় এসে গেছে। একটা কেউ ছাড় পাবে না। কিন্তু মা, আমার মা কিভাবে পারলো এত বড় সত্যিটা চেপে যেতে? তার কি আমার হাহাকার একবারও চোখে পড়েনি? নাকি এক সন্তানের সুখের জন্য অন্য সন্তানকে বলি দিয়েছে? চৌধুরী বাড়ির হাওয়া থমকে। সোহানি চলে গেছে কাউকে কিছু না বলে। পরিস্থিতি কেমন ঘোলাটে। এদিকে রেহমুনা চৌধুরী ছোট ছেলের চিন্তায় অস্থির, কারণ শ্রাবণ বাড়ি ফেরেনি এবং ফোনটাও বন্ধ। এমনটা কখনো শ্রাবণ করে না। মেঘার কাছে থাকলেও অন্তত চুপিসারে তাকে ফোন করে জানায়, বৌমা, দাদু ভাইকে একটা ফোন করো। করেছি তো আম্মা, কিন্তু তোর ফোন তো সুইচ অফ। কি জানি কি হয়েছে, এসব আমি তো কিছু বুঝতে পারছি না। আম্মা, আপনি বরং ঘরে গিয়ে শ্রাবণ করুন। শ্রাবণ ফিরলে আপনাকে খবর দিব। হ্যাঁ, তাই করো। উর্মিলা চৌধুরী একটু দ্রুতই চলে গেলেন। মনে হলো তার তাড়াটা একটু বেশি। তিনি মনে মনে আন্দাজ করে ফেলেছে অনেক কিছু। আপাতত তার প্রেশার আপ ডাউন করছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। রাতটা ওভাবেই কেটে গেল। রেহমুনা আর ইকরাম চৌধুরী ছেলের চিন্তায় ড্রয়িং রুমেই থেকে গেল। শ্রাবণ ফিরল ঠিক সকাল 10টায়। একা নয়, মস্ত বড় ধামাকা নিয়ে। সেটা অবশ্যই মেঘা। মেঘাকে দেখে রেহমুনা চৌধুরী কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলেন। কতদিন পর দেখল প্রাণপ্রিয় পুত্রবধূকে। পরপরই ছুটে গেলেন, জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলেন। ইকরাম চৌধুরী সোফায় হতভম্ব হয়ে বসে রইলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না শ্রাবণের সঙ্গে মেঘা কিভাবে, এটা কি করে সম্ভব। সকলের সম্মুখে রহস্য উন্মোচন পর্ব শেষ। উর্মিলা চৌধুরীকে ঘিরে এখন শুধু ধিক্কার আর ঘৃণার দৃষ্টি। যে ইকরাম চৌধুরী মায়ের মুখের উপর কখনো কিছুটি বলেনি, সেও আজ সরাসরি জানিয়ে দিয়েছে যতদিন বেঁচে থাকবে এটাই তার মায়ের সঙ্গে তার শেষ সাক্ষাৎ হবে। সবাইকে রেকর্ডিংটা চালু করে শুনিয়ে দিয়েছে শ্রাবণ। তারপরেই সকলের এই প্রতিক্রিয়া। তৃপ্তকে নিজের বন্দি দশা থেকে মুক্ত করে মানসিক হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়েছে শ্রাবণ। আর তৃপ্তর মাকে পাঠিয়েছে কারাগারে, কারণ সেও সবকিছুতে সমান দোষী। উর্মিলা চৌধুরীর বিচারের ভার ইকরাম চৌধুরীর ওপর তুলে দিয়েছে শ্রাবণ, কারণ শত হলেও উর্মিলা চৌধুরী তার বাবার মা। সবাই যখন ন্যায় অন্যায়ের বিরুদ্ধে করছে, ঠিক তখন স্বাধীনকে বুকে চেপে এক কোণে দাঁড়িয়ে আছে হাফসা। ভেতরটা তার জ্বলে যাচ্ছে। এ কেমন যন্ত্রণা! মাতৃত্বের স্বাদ বুঝি এমনই? শেষমেশ কার হবে স্বাধীন? জন্মদাত্রী মায়ের নাকি পালিতা মায়ের? অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করে হসপিটালের কেবিনে পড়ে আছে উর্মিলা চৌধুরী। অনেকটা খারাপ অবস্থা তার। বাড়ির লোকগুলো সব ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। ওভাবেই পড়ে পড়ে পরকালগামী হওয়া ছাড়া আর বোধহয় কোনো অপশন নেই তার। শ্রাবণ মেঘা পারেনি হাফসার কোল খালি করে স্বাধীনকে কেড়ে নিতে। যে মানুষটা তাদের সন্তানকে আগলে বেঁচে আছে, তাকে কিভাবে নিঃস্ব করতে পারে তারা? ধর্মে সইবে তা?
তারা তো এক বাড়িতেই আছে, সবাই একত্রে। স্বাধীন তাদের আম্মা বাবার কাছে থাকার পাশাপাশি পাপ্পা মাম্মার কাছেও থাকবে। সে হয়তো একটু বেশি ভাগ্যবান, জোড়ায় জোড়ায় বাবা মা পেয়েছে। রেহেমুনাকে শ্রাবণ মাফ করে দিয়েছে তখনই। শত হোক মা তো। আর রেহেমুনা যা করেছে পরিস্থিতির শিকার হয়েই করেছে। মেঘার পরিবারকেও সুখ নীর থেকে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে। ইকরাম চৌধুরী পুনরায় বন্ধুকে ফিরে পেয়ে ভীষণ আনন্দিত। সকলে মিলেমিশে একটা সুস্থ সুন্দর পরিবার তৈরি হয়েছে তাদের। শ্রাবণ মেঘার কলেজের প্রফেসরই ছেড়ে দিয়েছে। ডক্টরি পেশা থেকে নিজেকে গুটিয়ে নিতে এক প্রকার জোর জবরদস্তি ওই পেশা বেছে নিয়েছিল সে। বাবার বিজনেসের পাশাপাশি ওটাই ছিল তার সবকিছু থেকে দূরে থাকার মাধ্যম। এখন যখন সবকিছুর পুনরুত্থান ঘটেছে, ডক্টরি পেশা আর বাদ থাকে কেন? নিজস্ব একটা চেম্বার বসিয়ে সেখানে স্বল্প ভিজিটে গরিব দুঃখীদের চিকিৎসা করে সে। গোধূলির আলোমাখা আকাশ পটের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মেঘা। তার উন্মুক্ত কেশ রাশি নিয়ে খেলায় নিমগ্ন স্বাধীন একটু পেছনে বেতের চেয়ারে বসে কফি পান করছে, আর ওদের দিকে মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে আছে শ্রাবণ। স্বাধীন খেলছে তার মায়ের সঙ্গে। কত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তারাও আজ আর 5টা ফ্যামিলির মতো হ্যাপি ফ্যামিলি। কফির মগে শেষ চুমুক বসিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। নিঃশব্দে এগিয়ে গেল বউ বাচ্চার সন্নিকটে। মেঘা দৃষ্টি অম্বরে থাকলেও মনোযোগ ছেলের ওপরেই ছিল। সে লক্ষ্য করল স্বাধীন স্বল্প আওয়াজ তুলে হাসছে। খটকা দূর করতে পাশ ফিরে তাকালো মেঘা। যা ভেবেছিল ঠিক তাই। বাপ ছেলে মিলে ইশারা ইঙ্গিতে কথা বলছে আর হাসছে। মেঘার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে চট করে ঘুরে গেল। সম্মুখীন হলো মেঘা শ্রাবণ। শ্রাবণ মুখটা মেকি গোমরা করার ভান করে বলল, এটা কি বললে মেঘপুরি? আমাদের বাবা ছেলে হ্যাপি মোমেন্ট স্পয়েল করে দিলে। তাই না?